শম্ভুনাথ কর্মকার। আমার তেমন একটা অভিজ্ঞতা নাই এই ইন্টারভিউ নেওয়ার, তাই আমি তেমন একটা প্রশ্নও করতে পারি নাই। আমার কাজ ইন্টারভিউ নেওয়া নয়। তো জেঠু বললেন যে আমার একটু ইন্টারভিউ নাও। এই ইন্টারভিউর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আর এই শিল্পীকে বিস্তার করার জন্য, তার শিল্পীর মনোভাবনা যে আপনাদের তুলে ধরলেন, সেগুলো বিস্তার করার জন্য আপনারা এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আরও অনেক লোকেই অনেক কিছু জিনিস পাবেন। নমস্কার। আজ আমি এসে গেছি আমাদের বান্দোয়ানের মধুপুর গ্রামে। সেখানে আমি খবর জানতাম আগে থেকেই, কিন্তু যে ভদ্রলোককে আপনারা দেখছেন, নমস্কার, ওনার পরিচয় আপনাদেরকে দেবেন। তার পূর্বে আমি একটু ছোট্ট করে বলি যে আমাদের বান্দোয়ানে ছৌয়ের যে ইতিহাস রয়েছে, আমাদের বান্দোয়ানে কত পুরানো ছৌয়ের ঘরানা রয়েছে, সেই বিষয়ে কথা বলবেন এবং উনি ওনার জীবনের কিছু কথা বলবেন আপনাদের কাছে। তা আপনারা আসুন, সবাই মিলে আমরা এনার সমস্ত অতীতের কথা শুনি। তা আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী নিরঞ্জন মাহাতো, মধুপুর। মধুপুর। আচ্ছা, আপনার জন্ম কত সালে? 1949 সালের মানে জানুয়ারি হ্যাঁ তারিখে। আচ্ছা, 5 জানুয়ারি 1949 সালে জন্ম। আর আচ্ছা, আপনি ছৌয়ের সাথে কত বয়স থেকে যুক্ত? আর আপনার এই ছৌয়ের সাথে যে যুক্ত হয়েছেন তার বিষয়ে আপনি একটু কথা বলুন। আমি যুক্ত হয়েছি আপনার ওই 9-10 বছর বয়সে, 1957-58 সালে। আচ্ছা, দলটা তৈরি করেছি আর কি। হ্যাঁ। তো মানে অবশ্য তার আগে কাঁচবোয়ালের দল ছিল, ভূষণ মাহাতো তরোয়ালের উপরে নাচছিল আর কি। আচ্ছা, তারা তরোয়াল গুলা সব একটু ভোঁতা টাইপের ছিল। হ্যাঁ, ওই সেটিং করতো কাঠের উপরে, 10-15টা তরোয়াল সেটিং করে সেইটার উপর নাচছে। আচ্ছা, ওরা বলছো যে আমরা 1920-22 সাল থেকে নাচছি। ওরা অনেক বয়স্ক লোক। মানে কাঁচবোয়ালের দলটা 1920-22 এর দল। আচ্ছা, এইবারে আপনার বিষয়ে আমি জানতে চাইছি যে আপনি যে যখন থেকে আপনি ছৌ নাচে এসেছেন তার কিছু কথা বলুন, যে কিভাবে এসেছেন আপনি হঠাৎ। আপনার যে বিষয়গুলো আমি জানি, যতটা আমার জানা, তাতে করে আপনি যে ছৌয়ের সাথে যুক্ত হয়েছেন, এটা আপনি একটু খুলে বলুন যে কেনই বা হলে, কেন এত ছৌটা আপনার এত ভালো লাগলো? আমি ওই 1957-58 আগে কাঠি নাচ, এই মানভূমের যেটা সাংস্কৃতিক কাঠি নাচ, বাই নাচ, বুলবুলি নাচ, হ্যাঁ, এইসব নাচ, দাঁড়ি নাচ, জাওয়া নাচ, এইসব নাচ নাচতাম আর কি। তারপরেই আমি ছৌয়ে, আমাদের এখানে একটা ছিল হলুদ অনিন্দ। আচ্ছা, তাকে ও বললো তাহলে একটা দল আমরা গড়া যাক। তখন আমি ওই ফুরে পড়ি, বান্দোয়ানে ফুরে পড়ি। আমি আর আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে ছৌ নাচের আসর করলাম। আসর করে ওই তখন 8 আনা পয়সা দিয়ে চড়িয়া থেকে, মানে সাজ টাজ নাই, মুখোশ গুলা। আচ্ছা, ওই এমনি বাইরে ইয়া থাকতো, কেবল চেহারাটা থাকতো, এইটা গণেশ, এইটা কার্তিক, এইটা দুর্গা, সেই মুখোশ পরিয়ে নাচ করেছি। তো এই যে আপনি যে ছৌ নাচে এসেছেন, আপনার যে ঘরের বাবা মা, তারা কি এটাতে সহমত দিয়েছিলেন না বাধা দিয়েছিলেন? না, প্রথমত সহমত দেয়নি, ওরা বুঝতেই পারে নাই আর কি। আচ্ছা, আমি সন্ধ্যা হলে প্র্যাকটিস করতে যেতাম, ভাবছি রুমে পড়ছি। আর প্র্যাকটিসটা কোথায় করা হতো? প্র্যাকটিসটা ছিল এইখানে নিমতল কুলি বলে। আচ্ছা, ঈশান মাহাতোর দুয়ারে প্র্যাকটিস করতাম সবাই মিলে। মানে ওটাও গোপনে গোপনে রিহার্সেলটা হতো আর কি, প্র্যাকটিসটা। যেদিন মানে ফুল রিহার্সেল হইলো, সেদিন আমার দাদু কুশলদোষ মাহাতো দেখতে গেছিল। সেদিন বুঝলো যারা নাচ শিখে গেছে আর কি। আচ্ছা, দেখছে ফার্স্ট ক্লাস নাচছে। হ্যাঁ, তখন আমাকে বলছে ঠিক আছে চালাও, আমাদের শিবেরও তো দরকার আছে। হ্যাঁ, তখনকার দিনে খুব একটা বেশি পয়সা লাগতো নাই চৌপাটে। তো আমাদের টিমটা থাকতো। আর এই যেমন তোমার সুপুডির
মাগলার এইসব টিমগুলা নিয়ে আসে রাত্রিতে নাচ হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে কি আপনি যখন নাচ শিখিয়েছেন, মানে যখন আপনি নাচের প্র্যাকটিস করছেন, সেই সময় কি আপনাদের গ্রামে শিব প্রতিষ্ঠিত ছিল না? ছিল ছিল, তার আগেই শিব প্রতিষ্ঠিত। আচ্ছা আচ্ছা, 1952 সালে শিবকে প্রতিষ্ঠিত। আচ্ছা, মানে তবুও হিসাব মতো আপনার জন্মের পরেই এখানে শিব প্রতিষ্ঠিত। যাই হোক, তো এই যে আপনি ছয়ে প্রথমে আপনি কিসের ভূমিকায়? আমি প্রথম থেকে গণেশের ভূমিকায়। আচ্ছা, তারপরে কিরাত নাচতাম, তখনও ফার্স্ট ক্লাস নাচতাম। তো শরীরটা মোটা সোটা ছিল না তখন, তখন হালকা ধরনের ছিল। তো সব বই। তো এটা আপনার প্রথম গুরু? আমার প্রথম গুরু ওই হাবু মাহাতো, হলুদ বণিক। হলুদ বণিক, এই আমাদের সামনে হলুদ বণিক। আচ্ছা আচ্ছা, তো তখন নাচের পদ্ধতি কি ছিল, মানে নাচ শিখার পদ্ধতি কি ছিল? পদ্ধতি মানে তখন ওই একড়িয়া নাচ ছিল আর কি। একড়িয়া নাচ, হ্যাঁ, গণেশ নাচ বেরিয়াইলো, তারপরে কার্তিক বেরাইলো, তারপরে মহিষাসুর বেরিয়াইলো, তারপরে দুর্গা বেরিয়াইলো, দুর্গার সাথে বাঘ বেরিয়াইলো। এইভাবে তারপরে যুদ্ধ হইলো, যুদ্ধ হয়ে ওই মহিষাসুরকে বধ করলো, এইখানে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো এইটা ছিল আগে, ছিল একড়িয়া নাচ। মানে আপনি যখন মানে যখন ছয়ের সাথে যুক্ত, তখন থেকে আপনি একড়িয়া নাচটা পাইয়েছেন কি? তখন কি এমনি কোন এই মেল নাচ বা ছিল? ছিল পোশাক টোশাক নাই, ওই হাতে তোমার ডালপালা বাঁধিয়ে, হ্যাঁ, যেমন তোমার হতো। হ্যাঁ, হতো, কিন্তু তার পূর্বে একড়িয়া নাচ ছিল। তো এইটা, এই যে তারপরে আপনি রিহার্সেল করলেন, রিহার্সেল করার পরে আপনার দাদু জানতে পারলো যে এরা নাচছে, ভালো নাচছে, এবার তাহলে দলেই গঠন করা হোক। হ্যাঁ, মানে রিহার্সেল করার আগে কোনো দল গঠন ছিল নাই। আচ্ছা, তারপরে চুড়িদা থেকে মহড়া নিয়ে আসে। তারপরে আমাদের গ্রামে যাত্রার দল ছিল, আমরাও যাত্রায় পাঠ করতাম। আচ্ছা, যাত্রার সাথেও যুক্ত ছিলেন? হ্যাঁ, যাত্রার সাথেও যুক্ত ছিলাম। আচ্ছা, তারপরে ওই তোমার নাগ ব্রাদার্স, পুরুলিয়া, হ্যাঁ, নাগ ব্রাদার্স থেকে পোশাক টোশাক কিনে আনে, তারপরে নাচে অংশগ্রহণ করা হচ্ছে আর কি। আচ্ছা, তো এই যে এটা মোটামুটি আপনি যে দলটা গঠন করলেন, তখন কি দলের দলপতি হিসাবে আপনি ছিলেন না অন্য কেউ ছিল? না, আমি ছিলাম। আপনি দলের দলপতি ছিলেন। তো এই যে দলপতি থাকার পরে এই আমাদের যে লোকাল যে নাচগুলা এখনো বর্তমানে যে হচ্ছে, তো তখনকার দিনে নাচটা আমি বলছি যে কোন মাসের থেকে শুরু হতো? ও মাস তোমার ওই চৈত্র মাসে দু একটা আসরে, তো বেশি হতো বৈশাখ মাস। বৈশাখ মাসে? বৈশাখ মাস চলতো জ্যৈষ্ঠের 1-15 পর্যন্ত। আচ্ছা, তো তখনকার দিনে আপনার দল মোটামুটি বছরে কোটা নাচ করতো? 10-15টা হতো। তো এক বছর তোমার প্রত্যেকটা রাত আমাদের প্রোগ্রাম ছিল। গোটা দিন ঘুমাতাম আর রাতের বেলা নাচ করতাম। তাহলে আপনি এই যে বাইরে গেছেন নিশ্চয়ই, মানে আমাদের রাজ্যের বাইরে? ভারতবর্ষের প্রত্যেক দেশেই গেছি, রাজ্যে। জম্মু কাশ্মীর লেগে। সর্বপ্রথম আপনি কোন রাজ্যে গেছেন ছয়ের প্রোগ্রাম নিয়ে? সর্বপ্রথম গেছি আমি তোমার জয়পুর থেকে আরম্ভ হয়েছিল। ওই যে মরুষে সাগর তক বলে, তখন ওই পাঞ্জাব মানে খালিস্তান হচ্ছে, ওরা বলছে আমরা খালিস্তান হয়ে যাবো। তখন গোটা ভারতবর্ষের যত আর্টিস্ট ছিল, বিভিন্ন নাচের প্রত্যেক প্রদেশে সব আর্টিস্ট, প্রায় 350-400 কলাকার নিয়ে নাচটা আরম্ভ হয়েছিল জয়পুরে। জয়পুর থেকে চলে গেল তোমার গুজরাট, বদোদরা। হ্যাঁ, তারপরে ওইটা সালটা মোটামুটি কত ছিল? ওটা 87-88 ছিল। আচ্ছা, আর তারপরে ওখানে জয়পুর থেকে চলে গেলেন বদোদরা? বদোদরা মানে গুজরাট গেলাম। গুজরাট হয়ে চলে গেলি আমরা তোমার গোয়া, এই তোমার মুম্বাই, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ওইখানে হয়ে চলে গেলি আমরা গোয়া, দমন, দিউ থেকে ওইখানে 1 মাস 5 দিন বিভিন্ন জায়গায় নাচ। তো এই যে আপনি যখন বাইরে যাচ্ছেন, মানে আমাদের রাজ্যের বাইরে যখন আপনি যাচ্ছেন, তখন আমাদের এই যে ছৌ নাচটা,
তখন কি এই এখন যেমন আমাদের ঝাড়খণ্ডের কিছু এরিয়া ধরে এই ছৌ নাচটা আছে, এই আমাদের বীররস ছৌটা, এটা বীররসই বলা হয় এই ছৌটাকে। তো তখন মানে কি নামে ছিল? এখন আমরা যেমন পুরুলিয়া ছৌ বলছি, তো তখন কি কি নামে ছিল এটা? তখন ওই মেলচাল আর একড়িয়া নাচ, একটা নাচে মানে একটা পার্টি গোটা রাত শেষ করতে। এখন যেমন দুটা পার্টির দরকার, এই একটা দিল নাচ, তো অন্য একটা ওরা দিল নাচ, এইভাবে এখন চলছে। তো তখন আমাদের এখানে পাতকমিয়া নাচ বলতো, এই যে তোমার বাঘমন্ডি, আড়সা, হ্যাঁ, এই দিকটাকে পাতকমিয়া নাচ বলতো। আচ্ছা। আর এই আমাদের বাঁধান টাঙ্গান, বাঁধান, বড়া বাজার, মান বাজারের কিয়দ অংশ, এইগুলা ছিল মানভূম ছৌ। মানভূম ছৌ। আর ওই ঝালদিয়া জয়পুর দিকে যেমন এখন বিনা কুমার, ভগবান দাস কুমার, এরা সব আছে, এরা পাতকমিয়াই ছিল। আচ্ছা আচ্ছা। ওই ধরনের ওদের নাচ, পাতকমের নাচ, এটা এখন গোটা পশ্চিমবঙ্গে ছাইয়ে গেছে, যেটা তোমার পুরুলিয়া ছৌ বললেই গোটা বিশ্বে বুঝতে পারে যে পুরুলিয়া ছৌ মানে বিখ্যাত। বিখ্যাত। আচ্ছা আচ্ছা। মানে আমাদের এই কয়েকটা ব্লক তখন মানভূম বলে, মানে মানভূম ছৌ বলা হতো এটাকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো এই যে আপনি যখন বাইরে গেছেন নাচ করার জন্য, তো সেরকম কোন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল? তোমার যেমন গোয়া দমন দিউ রাজ্যপালের সাথে, বোম্বাইয়ের রাজ্যপাল আমরাকে ইনভাইট করতো প্রথমে যাতে যাতে। গুজরাটের রাজ্যপালও থাকতো, কোনো জায়গায় চিফ মিনিস্টার থাকতো, তারপরে পশ্চিম ক্ষেত্রের যে ডাইরেক্টর অদিতি মেহতা, তারপরে জয়পুরের যে তোমার মহারানী, ওই সংগ্রাম সিংহের রানা সংগ্রাম সিংহের স্ত্রী, কোচবিহারের এই যুবরানী ছিল, কোচবিহারের রাজার মেয়ে ছিল, ওরা বিয়ে করে নিয়ে গেছিল। আচ্ছা। তো ওইখানে ওদের সাথে পরিচয় হয়। তো ওরা বলল, মানে ওই সংগ্রাম সিংহের স্ত্রী আর কি, যে রাজস্থানের রানী 3 নম্বর রানী ছিল। আচ্ছা। ও বলছে আমার বাপের গাঁয়ের লোক আসছে, তাহলে ছৌপাটি ওরাকে নিয়ে আসো। ওরা গ্লাস প্যালেসে, ওদের একটা গ্লাসের এই তৈরি বিরাট প্যালেস, সেইখানে আমরাকে নিমন্ত্রণ করলে ওইখানে আমরা আমাদের পার্টিতে কেবল 15 জনের পার্টিতে কেবল ভোজ টোজ খাইলাম, মানে মাংস ভাত যেটা খুশি দিয়েছিল আর কি। আচ্ছা। তারপরে পরিচয় করলো যে তোমরা তো পুরুলিয়ার, কোচবিহার বা জলপাইগুড়ি দিকে এই নাচ নাই আছে। আমরা বললাম হ্যাঁ দিদি, আপনি যখন বললেন যে পুরুলিয়া কেউ মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসিয়েছে, তাহলে এই শোকে নিমন্ত্রণ করে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বিশিষ্ট লোক ছিল তখন উনি। তারপরে তোমার ওই প্রত্যেক প্রদেশেরই, এরপরও ধরো তুমি তামিলনাড়ু গেছি, ওখানের রাজ্যপাল আমরা ইনভাইট করেছিল। তারপরে উড়িষ্যাতে এখন হামেশাই প্রত্যেক বছরই 2-3টা করে প্রোগ্রাম। তো উড়িষ্যায় গেছি, ভুবনেশ্বরে নাকি নবরঙ্গপুর গত বছর 29শে নভেম্বর গেছিলাম। আচ্ছা। ওখানেও রাজ্যপাল আমরাকে ইনভাইট করলো। তারপরে ভুবনেশ্বরের রাজ্যপাল, মানে উড়িষ্যার রাজ্যপাল, ভুবনেশ্বরে ওই কৌশিক হোটেলে ওখানে আমরাকে আপ্যায়ন করেছিল। ওখানে হোটেলের ভিতরে। তো এই যে এতদিন ধরে যে আপনি ছটাকে নিয়ে ঘুরেছেন, হ্যাঁ, তো সব থেকে ভালো কোথায় লেগেছিল? সব থেকে ভালো, সব থেকে ভালো লাগিয়েছিল তোমার আসামে। আসামে? আসামে কেন ভালো লেগেছিল? কেন মানে কাজিরাঙ্গার সিনারি দমে সুন্দর ছিল। আচ্ছা। আর ওখানে তোমার আসামের বিহু আর মণিপুরের রাস ড্যান্স, এটা খুব জোর কম্পিটিশন হয়েছিল। আর আমার পুরুলিয়ার ছৌ নাচ। আচ্ছা। তাতে আমরা মানে স্ট্যান্ড করে গেলাম। ওখানে যা রাজ্যপাল বা তোমার মন্ত্রীরা, ওরা বললো যে না, পুরুলিয়ার ছৌই সেরা আর কি। তবে মণিপুরের ড্যান্স, ওদের সেই ড্রেস করা বেশ সুন্দর দেখায় মেয়া ছেলেগুলো। আসামের এদের তো বলতে হবে না, এদের বাজনায় যে সুন্দর নাচটা হয়, তোমার তো দেখাই বটে। আসামের বিহুও ভালো। তো তখনকার দিনে এই আপনার দলে নামকরা শিল্পী কে কে যুক্ত ছিল, মানে তাদের নামগুলা যদি একটু। নামকরা শিল্পী কেবল আমিই ছিলাম।
আচ্ছা। তার আগে তো আমার সেই যেমন হাবু প্রথম গুরু, হ্যাঁ, আর দ্বিতীয় গুরু হইলো তোমার মুরাডির ওই রংলাল সর্দার। হ্যাঁ, তারপরে আমি বলি না, আমার শরীরটা হচ্ছে সেই গোপাল মন্ডল গণেশ নাথে বিখ্যাত পাঁচজন বেড়া, হ্যাঁ, তাহলে ওই উনাকে আমরা গুরু বলে নিয়ে আসবে। আচ্ছা, তাতে এখানে 1 মাস ধরে প্র্যাকটিস করিয়ে তারপরে উনি গেলেন। উনি যাওয়ার পর আমরাকে ঘোড়া ধরায় নিমন্ত্রণ করলো টিকিট সিস্টেম ছৌ নাচের জন্য। ওইখানে গুরু শিষ্যের বিরাট লড়াই। টিকিটে প্রচুর টাকা হইলো ওদের। ওরা বলল যে না, এরা 19-20 বটে, বুঝলে। তারপরে ওখান থেকে ফিরলাম। ওখান থেকে ফিরে সেই টাইমে গম্ভীর সিং মুড়া অবশ্য পদ্মশ্রী পায় নাই। তবে গম্ভীর সিং মুড়াও ডগ আঙ্গুলে, পায়ের ডগ আঙ্গুলে নাচছে ইয়াটা তোমার কার্তিককে, তার ময়ূরের মতন মানে ডেনা গিলাকে ইয়া করছে আর কি। আচ্ছা, ফার্স্ট ক্লাস দেখাচ্ছ যে কার্তিক সিং মুড়া তোমার কার্তিক নাচে বিখ্যাত আর কি। গম্ভীর সিং মুড়া? হ্যাঁ, গম্ভীর সিং মুড়া। আচ্ছা। আর কিরাত নাচে হইলো তোমার এই যে গোপাল মন্ডল। আর ওই কাছেই বটে, কি জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, ড্যামটার কাছে অনিল মাহাতো শিব নাচে, ও বিখ্যাত। আচ্ছা, তখন অবশ্য তোমার পদ্মশ্রী এই যে আমাদের নেপাল মাহাতো পাই নাই। বলরামপুরে কম্পিটিশন হয়েছিল ডিস্ট্রিক্টের। হ্যাঁ, সমস্ত টিম ছিল, বিনাধর কুমার, ভগবান দাস প্রত্যেকেই ছিল। আর যে প্রধান জাজ ছিল তখন, জাজটা করেছিল ওই গম্ভীর সিং মুড়াকে। আচ্ছা, তাতে গোপাল মন্ডল কিরাত নাচে ফার্স্ট হইল। তো আমি গোপাল মন্ডলকে বলছি, দাদা আমি তাহলে কি নাচবো? তো বলছে তোর যেটা খুশি ইচ্ছা সেটাই না। তখন ঘল্টু কালিন্দি আর ওর বেটা ওদের এই ঢোল বাজাইতো আর সানাই বাজাইতো। তো ওরাও আমাকে কিরাত নাচ করাইলো আর কি, দুজনে। আর নেপাল মাহাতো বলছে, হ্যাঁ খুড়া, মানে গোপাল দাকে বলছে, তাহলে আমি যে কিরাত চালছি, তো তুমি যদি কিরাত নাচো তাহলে আমি তো স্ট্যান্ড করতে পারবো না, তাহলে আমি কি করবো? তখন ও একটা তোমার ওই রাম রাবণের যুদ্ধ দিয়েছিল। আচ্ছা, তাতে গোপাল মন্ডল ওই ওখানে বলরামপুরের যে ডিস্ট্রিক্টে ইয়ে হয়েছিল কম্পিটিশনটা, ওটাই গোপাল মন্ডল ফার্স্ট হইলো আর আমি সেকেন্ড হইলাম। আচ্ছা, আর থার্ড একটা অন্য ওদিকের কোন টিম বটল, ঝালদা দিকের হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপার। তারপরে অবশ্য রয়্যাল ফয়েলকে ওই গোপাল মন্ডল গিয়ে শিখাইলো। আর ওই তোমার অনিল দা শিব নাচে, ওরাকে ওই কি ডাক্তারটার নাম কি ছিল, ডক্টর সুকেন্দ্র বিশ্বাস। হ্যাঁ, সুকেন্দ্র বিশ্বাস। ওরাকে নিয়ে গিয়ে ওখানে 2-3 মাস ধরে নাচ শিখাইলো। আর ওখানে স্কুলের ছেলেরা সব থাকতো, গদি টদি কিনে নিয়ে বাজি টাজি শিখাইলে ওইখানে। তো সেই সময় আপনার ওই সময়টাতে যে এই যে ওস্তাদদের বা যারা ছৌয়ের ওস্তাদ বলা হয়, আমরা যাকে ওস্তাদ বলি, প্রত্যেক দলের তো একটা করে ওস্তাদ থাকে। তো ওস্তাদদের আচার আচরণ ব্যবহার একে অপরের সাথে ভাব বন্ধনটা কেমন ছিল? না বিচ্ছেদ ভাব ছিল? টেনশন নাই। আচ্ছা, ভাব খুব ভালোই ছিল। আর ওস্তাদরা তো ঢোলই বাজাইতো না, ঢোল বাজাইতো না। আচ্ছা, ওস্তাদরা এক একটা নাচে কেউ ডগ পায়ে চলছো, তাতে ঘুঙুর বাজতো না। আচ্ছা, যেমন গোপালদার, তারপরে ওই তখনকার দিনে ওই মানে ওস্তাদদের মধ্যে কোনো টেনশন ছিল না। আচ্ছা, তো এইটা আর এই নাচের যে প্রস্তুতিটা লিয়া হতো, এটা কেমন ভাবে লিয়া হতো তখনকার দিনে প্রস্তুতিটা? তখন প্রথমত মনে করো 12টার সময় তো নাচ আরম্ভ হলো। তাহলে ঢোল ঢংসা ভিতরে আসর ভিতরে সাম করলো, সাম করে নিয়ে বসে বসে ওরা বাজনা আরম্ভ করলো। নাই আগে বাজাতো। আচ্ছা, গানটা। হ্যাঁ, সেই গানটা বাজার পরে বাজনা আরম্ভ হলো। তারপরে ধরো মহিষাসুর বধ হবে, তখন গণেশ প্রথম নাচিল। তারপরে কার্তিক নাচিল। তারপরে তোমার ওই মহিষাসুর ঢুকলো। এরা দুজন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর মহিষাসুর তোমার বধ চাইলো ব্রহ্মার কাছে। আচ্ছা, ব্রহ্মা বধ দিল। বধ দিয়ে তারপরে ও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ওইখানে ব্রহ্মা অবশ্য বলেছিল
যে তুমি মেয়া ছেলের উপর হাত দিও না, যদি দিও তো মেয়া ছেলে তোমাকে বধ করবে, পুরুষ মানুষকে পারিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এই তখন এটা এটা হচ্ছে মহিষাসুর বধের কাহিনী। কাহিনী। আচ্ছা, তো এই সর্বপ্রথম যখন পালা নাচ আসলো আমাদের এই ছয়ে, তখন কি পৌরাণিক কাহিনী নিয়ে হতো? হ্যাঁ, পৌরাণিক কাহিনী নিয়েই হতো। আজকাল তো আলতু ফালতু করছে, এটা নাচ লাগাতে পারছে না। আচ্ছা আচ্ছা, যেমন রামায়ণ থেকে নিয়েছে কিছু অংশ, রামায়ণ কোন অংশটা অত ভালো, তো আমাদের তারাবলী থেকে যেগুলা নিয়েছে বা মহাভারত থেকে, এইগুলাই কিন্তু ভালো পালাটা জমে। আচ্ছা আচ্ছা, তো এই যে আমাদের বান্দোয়ানে তখনকার দিনে কোটা দল ছিল ছৌ নাচের? কোটা দল ছিল মানে তোমার ধরো এখানে মধুপুর, তারপরে তোমার মাগলা, তারপরে কেন্দ্রাপাড়া, তারপরে তোমার বলে দেখি ইধারে বান্দোয়ানের ছিল, বান্দোয়ানের ছিল, এখানে ধবনী ছিল, হলুদবনি ছিল, তারপর সব থেকে পুরানো শালবনী। আচ্ছা, এইগুলাই ছিল নাকি? আর সব থেকে পুরানো দল বলতে কোন কোন গুলা? সবচাইতে পুরানো দল হলো কাঁচবহাল, কাঁচবহাল, হলুদবনি, ধবনী, তারপরে তোমার ওই মাগলা, তারপরে মধুপুর, বান্দোয়ান তো ছিলই। মানে বান্দোয়ানের দলটা কত পুরানো বুঝলো? একটু আমাদের চাইতেও পুরাতন, মানে কাঁচবহালের না দল থেকে পরে চাইতে আগে, তারপরে বান্দোয়ান। না, বান্দোয়ানের আগে, বান্দোয়ান অনেক পরেই ওঠে, এইগুলা সব অনেক পরেই ওঠে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা মনে করো বড্ডি পুড্ডি মানে এখন জলের নিচে কংসাবতী ড্যামের নিচে চলে গেছে, দানাড়া রয়েছে, কয়েক 100 ফুট নিচে চলে গেছে, ওইখানে আমরা নাচতে গেছিলাম। তারপরে এই ধারে গেছি বড়বাজার থানার হাউস, কেন্দ্রি এইগুলা গেছি, এই ধারে কুঞ্চিয়া ধাদিকা, প্রত্যেক বছরেই ওগুলা থাকতোই আমাদের। হ্যাঁ, তো এই যে তখনকার দিনে যে এই ছৌ নাচটা যে আপনারা করতেন, তো সেই সময় যে বাজনা বাজতো বা এই সুর বাজতো, তো এইগুলার মানে কিভাবে সেই বাজনাটাকে ভাগ করা হতো? যে এইটা গণেশের বাজনা, যে যেমন মানে সুর মানে যেটা নাচতে বেরাবে, তাহলে সেইটা সুর সানাইতে বাজাচ্ছে। আচ্ছা, তাহলে সানাইয়ে বাজলেই ঢোলি দেয় সেইটাই আছে, তো তখন দমসাও খাড়ি দিতে ওইভাবে। আচ্ছা, তো এইটা কি তাল মাত্রা, যে আমাদের ছৌ নাচে যে তাল মাত্রা, তো এই তাল মাত্রার সাথে আপনি যে একটু সারা ভারতবর্ষ ঘুরেছেন, তো আপনার নিজের জিনিস তো ভালো লাগবে কি, তবুও আপনার কাছে জানতে চাই যে এই আমাদের লোক শিল্প, লোকনৃত্য, লোকসঙ্গীত, তার মধ্যে আমাদের ছৌকে আপনি যে তুলে ধরেছেন বিভিন্ন জায়গাতে, সেখানে আপনাকে কত জায়গায় বলেছে যে আপনার এই শিল্পটা এই স্থানে রয়েছে? স্থান কোনো দিয়েছে আপনাকে এই ছৌকে? হ্যাঁ, ওই যে বললাম তোমার মণিপুরি ড্যান্স, তারপরে আসামের বিহু, এর চাইতে বেটার হচ্ছে আর কি ছৌ ড্যান্সটা, পুরুলিয়ার ছৌ। ছৌটা তো এখন আপনারা বুঝতে পারছেন গোটা বিশ্বের নাম ছড়াই করি, সেই জন্য আমরাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি আর কি। আচ্ছা, প্রাথমিকতাটা দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, তো এইটার জন্য আজ আপনি এতদিন থেকে ছৌ নাচ করছেন, তো এইটার জন্য কি দেখুন, আপনি কোথাও নাচ করতে যাবেন, তার জন্য একটা তো আপনাকে পারিশ্রমিক দিবে, এটা আমরা কোথাও নাচ করতে গেলে আমাদেরকেও দেয়, বা যারা পরিশ্রম করে তাদেরকে পরিশ্রম দেয়, কম বেশি যার যেমন ভাবে পোষায় তাকে তেমন ভাবে দেয়। কিন্তু এইটা বাদ দিয়েও এই যে আপনি যে এই লোকশিল্পটাকে, এই মানে আমাদের পুরুলিয়ার বিখ্যাত তথা ভারতবর্ষের বিখ্যাত একটা শিল্প ছৌ নাচ, এই ছৌ নাচকে যে আপনি এতদিন ধরে লালন পালন করে বাঁচা রাখার চেষ্টা করেছেন, তো তার জন্য সরকার আপনাকে, ওই কেন্দ্র সরকার বা তখনকার দিনের যতগুলো আপনি
সরকার পেয়েছেন আমাদের রাজ্যের, ওনারা আপনাকে কি সম্মান দিয়েছেন? সম্মান মানে ওই সার্টিফিকেট দিয়েছে, তখন অন্য কিছু ছিল না। আচ্ছা। তারপরে যখন টিএমসি আলো মানে দিদিমণি, হ্যাঁ, এই দিদিমণি শিল্পী ভাতা দিতে আরম্ভ করলো সবাইকে। আচ্ছা। তো আমি শিল্পী ভাতা নিতাম না, যেহেতু আমি চিরুটি বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষক ছিলাম, এই জন্য আমি শিল্পী ভাতা নেইনি। বাকি যারা আছে এখন ছৌ, তারপরে দাঁসাই নাচ আদিবাসীদের, তারপর মানে এইটা বাদ দিয়ে এটা আমাদের বর্তমান রাজ্য সরকারকে একটা তো ধন্যবাদ দেওয়া দরকার। হ্যাঁ, যেহেতু একটা আমাদেরকে শিল্পী ভাতা হিসাবে দিচ্ছেন, যতটুকুই হোক দিচ্ছেন। তো আপনি কি মনে করেন যে এই যতদিন থেকে আপনি ছৌটাকে লালন পালন করেছেন বা বিভিন্ন জায়গায় এই ছৌটাকে প্রদর্শন করেছেন, তার জন্য যে এটাই আপনার কাছে যথেষ্ট সম্মান? যথেষ্ট সম্মানই বটে, কিন্তু আজ ৭৭ বছর বয়স হলো, অথচ বিভিন্ন জায়গায় আমি স্ট্যান্ড করেছি। আর যেমন তুমি আসাম গেছি, ওখানেও স্ট্যান্ড করেছি বিহু আর মণিপুরের সাথে। যেমন তোমার গৌরক্ষপুর উত্তরপ্রদেশের একদম নেপাল বর্ডারের কাছাকাছি গেছি, সেখানেও স্ট্যান্ড করেছি। তারপরে এইধারে তোমার চেন্নাই গেছি, তামিলনাড়ু, ওখানেও করেছি, ওখানেও রাজ্যপাল দেখি। ঠিক আছে, আপনি ভালো ভালো নাচ করেন, ভালো করেন, বুঝলাম, কিন্তু আজ পর্যন্ত আমাকে মানে পদ্মশ্রী দিল নাই। করেছি তো আমাদের গ্রামের ছেলে, তারা কিন্তু এখন নাচ ছাড়ি দিয়েছে, ওরা তো নাচতে পারে নাই, কেবল আমার সার্টিফিকেটটাই আছে। আচ্ছা, যাই হোক, আমি তবুও আমি চেষ্টা করি। আপনি যেমন পাসপোর্টের বিষয় গল্প বললেন যে আপনাদের শিল্পীদের, আমি এখন শেষটা আপনি কি বলবেন যে আমাদের ছৌয়ের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ালে ভালো? ভবিষ্যৎ মানে আরো উন্নত করবে আর কি, অন্য কিছু নেই। হ্যাঁ, আরো উন্নত করবে। তো আমি কি সুযোগ পাবো বিদেশে যাওয়ার? দেখুন, সেটা তো যারা বিদেশে পাঠান সে তাদেরই ব্যাপার। মানে আমাদের গোড়া বাংলায় যেটা বলা হয় যে যে বাগাল থাকে, বাগালটা ঠিক করতে পারে নাই কারাটা বিকবো না রাখবো, সেটা তার গোলায়, তার মালিকই ঠিক করে যে রাখবে না বিকবে। তো আমরা মাত্র শিল্পী, যে আমরা হচ্ছে যেমন শাস্ত্রের কিছু জিনিস পড়া হয়েছে, সেখানে দেখা গেছে যে স্বর্গে রাজা হচ্ছে ইন্দ্র। তো ইন্দ্রের সভায় যখন নাচ গান হয়, তখন বিভিন্ন স্বর্গের নর্তকীরা নাচ গান করে সেই দেবতাদেরকে আনন্দ দেয়। তো সেই ধরনেরই আমরা এই স্বর্গের, এই পৃথিবীর আমরা নৃত্যশিল্পী, আমরা নৃত্য কলা দেখাই, আমাদের শিল্পীর ভাব প্রকাশ করি, অন্যজনকে আনন্দ দিই, কাকেও হাসাই, কাকেও অভিনয়ের মাধ্যমে কাঁদাই। তো এই যে আমরা যে হাসাতে পারি, কাঁদাতে পারি, আমাদের এই যে শিল্প কলাটা তাদের কাছে তুলে ধরতে পারি, এবং আমরা সেটা অভিনয় করি বা নাচ করি, তার মাধ্যমেই মানুষকে ভাবাই এবং এই চোখের জল ফেলাতে পারি তাদের মধ্যে, যে তারা বাস্তব বলে সেটাকে ভাবে। তো এইটাই আমাদের শিল্পীদের কাজ, তার বাহিরে আমাদের আর কাজ নাই। আমাদের শিল্পীদের কাজ হচ্ছে নিজের শিল্পটাকে সুন্দর করে যারা দেখে তাদেরকে দেখানো, সেটাই শিল্পীদের কাজ। এবং যারা আধিকারিক আছেন আমাদের দেশের, তাদের কাজ হচ্ছে যে সেই শিল্পীকে বিবেচনা করে সম্মান দেওয়া। তো এটাই ওনাদের কাজ, আর আমাদের কাজ হচ্ছে আমাদের শিল্পটাকে সুন্দরভাবে তুলে ধরা এবং বাঁচানো। তো সেই হিসাবে আপনি একটু আমাদের যে নতুন প্রজন্ম যারা বর্তমানে নাচ খেল করছেন, যে শিল্পটাকে বাঁচায় রেখেছেন, তাদেরকে একটু বলুন, তাদেরকে একটু অক্সিজেন দেন, যে আর কি কি করলে এই শিল্পটা আরো সুন্দর হবে। আর আমরা এখন বর্তমানে যদি কোনো খারাপ দিকটাই চলে যাচ্ছি, তো সেটাও একটু বলুন, যে এই দিকটা যেন না যাওয়া হয়, তাতে করে শিল্পীদেরও ক্ষতি এবং শিল্পেরও ক্ষতি। তো আমি শুনেছি যেমন এইসব গুলা বাদ দেওয়া দরকার, এইসব গুলাই মানে সুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে ওই রামায়ণ মহাভারত সারাবলীকে নিয়ে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের ভাব ভঙ্গি, হাতের কায়দা, পায়ের কায়দা, কোমরের কায়দা,
হ্যাঁ এই সবগুলা দেখাই, তোমরা উন্নতি করার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের যেমন তখনকার দিনে ছিল যে বীর নাচে ধনঞ্জয় মাহাতো, রাসে তালে নাচে তালে যায় রাসুয়াড়ি, হ্যাঁ, তারপরে ভাবের নাচে কিরাত নাচে, তারপরে তোমার ওই নিরঞ্জন মাহাতো, এরকম করে শিল্পী ছিল। সেই ধরনের তোমরাও করো আর কি। তো এই যে বর্তমান যে শিল্পীরা, আমি প্রথমে ক্ষমা চাইলেছি এই ভাষাটা বলার জন্য, যে অনেক শিল্পীকে দেখা যায় যে তারা নেশাগ্রস্ত হন। তো নেশাগ্রস্ত হওয়াটা কি ভালো? না না, নেশাগ্রস্ত হয়ে নাচ ভালো করতে পারে না। শুধু কি নাচের ভাবনাটাই ভাবছেন আপনি? হ্যাঁ, নাচের ভাবনাও ওঠে, তারপরে শরীরও তো ওদের খারাপ হয়। শরীরটাও কি আপনি শুধু ভাবছেন? হ্যাঁ, আর কিছু নাই? কিছুদিন পরেই ওরা তো মারা যায়। বা বিভিন্ন শারীরিক অসুবিধা দেখা যায়। তো তাতে করে কি হয় যে সেই শিল্পীরও তো পরিবার থাকে, আছে বলছি, সেই শিল্পীর সন্তান থাকে, মা থাকে, বাবা থাকে। তো যদি তার মধ্য বয়সে সেই শিল্পীর কিছু হয়, তখন তো সেই ইফেক্টটা পড়ে যায় তো তার পরিবারে। তো এটা কি আপনি শিল্পীদেরকে বলবেন যে আপনারা একটু এই নেশাগ্রস্ত থেকে দূরে থাকুন? আমি বলবো যে আপনারা নেশা থেকে দূরে থাকবেন, ভালো ভালো খাবার খান। তার জন্য তো সরকার আপনারা মাসে 1000 টাকা করে শিল্পী ভাতা দিচ্ছে, সেই সব খান, মাংস। হ্যাঁ, নাচ গান করার জন্য কি এই নেশাটা কি অত্যন্ত প্রয়োজন? হ্যাঁ, নেশাটা খাচ্ছে, ওই পয়সাটা পাচ্ছে বলি। মানে এটা নাচ গান করার জন্য প্রয়োজন নাই? না, নাচ গান করার জন্য কি প্রয়োজন? নাচ গান প্রয়োজন মানে ভালো ভালো খাবার খেলে শরীর ভালো থাকবে, তাহলে তুমি নাচ গান ভালো করতে পারবে। এবং গুরুদের কাছে কি তালিম নেওয়াটা কি প্রয়োজন? ওইটাই, তালিম নেওয়া প্রয়োজন। আচ্ছা, তো যাই হোক, আপনারা আমাদের এই বান্দোয়ানের একজন বরিষ্ঠ শিল্পী, এতদিন থেকে এই শোয়ের সাথে যুক্ত, এখনো সেই শোটাকে অতিবাহিত করার চেষ্টায় আছেন। এবং বর্তমানে একজন রিটায়ারমেন্ট মাস্টারমশাই সম্পর্কে আমার জেঠু, তো ইনি অনেক কিছুই বার্তা দিলেন। তার মধ্যে সব থেকে ভালো বার্তা লাগলো আমার, যে আমিও বলছি যে আমাদের যে শিল্পী বন্ধুরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা নেশার থেকে যদি দূরে থাকেন, শিল্পটাও সুন্দরভাবে থাকবে, আপনার শরীরও সুন্দরভাবে থাকবে, আপনার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো থাকবে, এবং কথাবার্তা সমস্ত কিছু ঠিক থাকলে আগামী দিন আপনার পথ সঠিক থাকবে। তাই আপনারা নেশাগ্রস্ত করবেন নাই, আর নাচ গানটাকে আরো ভালো করে পারফরমেন্স করার জন্য গুরুদের কাছে যান। এখনো অনেক গুরু জীবিত রয়েছেন, তাদের কাছ থেকে তালিম নেন। আপনার যে গুরুকে পছন্দ, যে গুরুকে ভালো মনে করেন, তার কাছে যান এবং তার কাছে শিক্ষা লাভ করুন। তারপরে আপনি আপনার যে শিল্পীর সত্যটা তুলে ধরুন এই দেশের বিদেশে বিভিন্ন জায়গায়। আমি এই কামনা করি। আমি আপনাদেরকে আরেকবার নমস্কার।